সৈয়দ ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে যে আপনি সাবেক সচিব ছিলেন, আপনি নিশ্চয়ই এই বিষয়গুলো আপনার জানা আছে। এখন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে তিনি যোগদান করতে ঢাকা থেকে দিল্লিতে গিয়েছিলেন। তো এয়ারপোর্টেই তাকে আটকে দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো জিজ্ঞাসাবাদ শেষে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে, আসলে তার কেন এসেছেন। শেষ পর্যন্ত তাকে দিল্লিতে ঢোকার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তিনি সেটা গ্রহণ না করে তিনি চলে আসেন, কলম্বো হয়ে ঢাকা ফেরেন। আজকে এখন রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রতিবেশী দেশের সাথে আমাদের যে সম্পর্ক, সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা কতটা যৌক্তিক, মানে হতাশারও, তারপরও যদি আপনি একটু ব্যাখ্যা করেন। না, প্রথমত হচ্ছে যে আমাদের একজন অ্যাডভাইজার, তথ্য উপদেষ্টা, তিনি একটা সফরে, সেটা রাষ্ট্রীয় সফর ছিল না, সেটা ইন্ডিয়ান ওশান রিম একটা অ্যাসোসিয়েশনের বৈঠকে ছিল। তো সেখানে গিয়েছেন আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশের নেতৃত্ব দেবেন। তো তিনি যখন দিল্লি এয়ারপোর্টে গেলেন তখন তার সাথে এই যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, জিজ্ঞাসাবাদ বললে এটা বেশি বলা হবে, ইমিগ্রেশনের তো আপনাকে জিজ্ঞাসা করতেই পারে কেন এসছেন, কী কারণে, সবাইকে জিজ্ঞাসা করে। আর ধরেন এখানে আমাদের পররাষ্ট্র দপ্তরে ওখানে অ্যাম্বাসিতে যারা আছেন প্রোটোকল অফিসার কিংবা তাকে রিসিভ করার জন্য নিশ্চয়ই অ্যাম্বাসি থেকে কেউ গিয়েছিল, তাদের নাম দাম আমরা জানছি না। মানে ঘটনাটা কি দাঁড়ালো এটা কিন্তু এখনো পরিষ্কার না। তো উনি যখনই যান, উপদেষ্টার তো একটা প্রোটোকল থাকবে ওখানে, সেই প্রোটোকলে কে ছিলেন, কি দায়িত্ব পালন করছেন, তারা কথা বলছেন কিনা এটা তো দেখতে হবে। তো এখনো আমরা তো জানলাম না। আমরা যা জানলাম একটা বিষয়টা একটু সেন্সিটিভ, যে তিনি ওখানে গিয়েছেন, আমাদের উপদেষ্টা, যেটা পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন। আমরা হাই কমিশনারকে তলব করেছি, ভারতীয় হাই কমিশনার। আগামীকাল তিনি হাই কমিশনার ফরেন অফিসে যাবেন, পররাষ্ট্র দপ্তরে। যাওয়ার পরে তাকে হয়তো আমাদের উদ্বেগ বা আমাদের উৎকণ্ঠা অথবা আমাদের প্রতিবাদ, নিন্দা, এইসব কিছু জানানো হবে। তো এটা একটা ব্যাপার। তো ওইখানে যা যা ঘটলো তার পুরো বিবরণটা কিন্তু আমাদের সামনে নাই। পুরো বিবরণের যা কিছু খুচরা খাচড়ি, মানে যে বিভিন্নভাবে যা জানা যাচ্ছে তা হলো যে উনি ওখানে গিয়েছেন, ওনাকে আটক না করে, মানে পাস করতে না দিয়ে ওনাকে বসতে বলা হয়েছে এবং উনি বসেছিলেন। এবং এটা সময়টা খুব লম্বা, কেউ বলে 2 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা, কেউ 3 ঘন্টা, যায় হোক, একটা লম্বা। এয়ারপোর্টে তো কূটনৈতিকদের জন্য যারা যাবেন তাদের আলাদা বসার জায়গা আছে নিশ্চয়ই। বসার জায়গা তো থাকবে, প্লাস হলো যে আমাদের প্রোটোকল কোথায় ছিল, এটা তো দিল্লির প্রোটোকল না, এটা তো নিশ্চয়ই আমাদের প্রোটোকলের লোক, মানে আমাদের এম্বাসির লোকজন কোথায় ছিল সেটাই আমাদের বড় প্রশ্ন। না, তাদেরকে যেতে হবে এয়ারপোর্টে টু রিসিভ উপদেষ্টা। এমনকি একজন আমলা, মানে আমাদের মতো কামলা যদি সচিবও যায়, জয়েন্ট সেক্রেটারি যাওয়া, তাও প্রোটোকলের লোকজন আসার কথা, আসে এবং তারা কিন্তু রিসিভ করে নিয়ে যায়, কোন হোটেলে যাবে, কোথায় অবস্থান করবেন, সব কিছু ঠিকঠাক করা থাকে। সো ওইখানে লোকজন থাকার কথা। আমি চিন্তা করছি যে ওই লোকগুলো কোথায় ছিল এবং কী করলো এই সময়টা, এবং এখন পর্যন্ত কেন জানলাম না যে দায়িত্বে কে ছিল, দায়িত্বে কতটা অবহেলা হয়েছে, ওখানে একটা জিনিস জানার আছে। এইখানে আর যা যা তথ্য আছে সব তথ্য তো আমাদের সামনে নাই। একটা তথ্য আছে যে উনি সবুজ পাসপোর্টে, মানে কূটনৈতিক পাসপোর্টে ভ্রমণ করছিলেন না, এই তথ্যটা সব পত্রিকায় আসছে, তাই না? যে উনি একটা নর্মাল পাসপোর্টে ভ্রমণ করছিলেন, মানে সাধারণ পাসপোর্টে ভ্রমণ করছেন। তো উনি তো 4-5 মাস হয়ে গেছে দায়িত্ব নিয়েছেন, কেন লাল পাসপোর্ট? এটা তো আর একটা প্রশ্ন। এটা তো ডক্টর জাহিদকে জিজ্ঞাসা করতে হবে, কেন ভাই আপনি কূটনৈতিক পাসপোর্ট নিলেন না? কূটনৈতিক পাসপোর্ট নেবেন, উনি তো প্রাপ্য এটা। তাহলে কূটনৈতিক, যে প্রশ্নটা আপনি করলেন, যখন একজনের কূটনৈতিক পাসপোর্ট থাকে, ওই পাসপোর্টগুলো আলাদা ভ্যালু অ্যাড করে। ভ্যালুটা কি, যে উনি একজন কর্মকর্তা, ভিভিআইপি, অথবা উনি উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, তো এটা অ্যাড করে। তো সেটার তো উনি ব্যবহার না করার জন্য এটা একটা কারণ, যেখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে। দ্বিতীয় যেটা, বিভিন্ন পত্রপত্রিকায়, আমাদের পত্রপত্রিকায়, আমি ভারতের কোনো পত্রপত্রিকায় এই নিউজটাকে অত বড় করে ফলাও করে প্রচার হয়েছে এরকমটা দেখি নেই, তো চেক করেছি আমি। তো আমাদের পত্রপত্রিকায় যেটা বলা হচ্ছে যে উনার যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, কোথাও বলা হচ্ছে 5টা, 6টা, 10টা এরকম ইউটিউব চ্যানেল বন্ধ আছে। ভারতের বিরুদ্ধে তার অনেক কন্টেন্ট আছে, 50-এর অধিক তিনি ভারত বিরোধী অনেক কথাবার্তা বলেছেন। এমন কথাও পত্রিকা লেখা হয়েছে, নরেন্দ্র মোদীকে উনি কসাই বলে আখ্যায়িত করেছিলেন। তো এইসব কারণে তার ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা আছে এবং তাকেও তালিকাভুক্ত করা হয়েছে, নিরাপত্তা জনিত তালিকাভুক্ত করা হয়েছে। এখন আপনি যখন গেলেন, তালিকাভুক্ত নেই, মানে এখন তালিকাভুক্ত নেই, আপনি তালিকা কাটছেন কিনা? আমাদের দেশে ভাই দেখেন না, আমাদের দেশে যে তালিকা করা হয় মানুষের, যে সন্ত্রাসী, বিপজ্জনক,
অনেক সময় রাজনৈতিক নেতাদের নাম সাধারণ লোকের নাম ঢুকিয়ে দেওয়া হয় না, ওই তালিকা কি কখনো পরিবর্তন হয়? এটা তো ভালো একটা এই কাহিনী আছে, বয়ানও বলতে পারেন। এটা একটা সত্য ঘটনা যে বঙ্গবন্ধু যখন দায়িত্ব নিলেন রাষ্ট্রের, তখন বাংলাদেশের শত্রু কারা এটার একটা রিপোর্ট চাওয়া হয়েছিল ওই দপ্তর থেকে, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। তার মধ্যে 1 নম্বর নাম ছিল শেখ মুজিবুর রহমান। খালি ওখানে ইস্ট পাকিস্তান ছিল, ওইটা কেটে সিল মেরে দিয়েছে বাংলাদেশ। এই হলো আমাদের তালিকা যারা করেন, তালিকা যারা দেখেন, তালিকা যারা আপডেট করেন। তালিকার কোনো তো আপডেট হয় না। সুতরাং ওইখানে ইমিগ্রেশনে একটা তালিকা চলে গেছে। এখন আমাদের সাথে কি সম্পর্ক, কতটুকু আমরা আলাপ আলোচনা করেছি, কূটনৈতিক চ্যানেলে আমরা কি জানিয়েছি, তার ভিত্তিতে ওইখানে কোনো তালিকায় তার নাম আছে কি না, তার চ্যানেল ওখানে বন্ধ ছিল, জাহিদ সাহেব যে তথ্য উপদেষ্টা হয়ে গেছেন সব কিছু অবগত আছেন কি না। ইমিগ্রেশন অফিসারের তো এত কিছু জানার কথা না। ইমিগ্রেশন অফিসার তো চিনবে না, ব্যক্তিগতভাবে সকলকে চেনার তার কথা না। তার হলো মেশিন, তার সামনে যখন এটা টাইপ করবে, মানে একজনের নাম দিবে, তার নাম ঠিকানা যখন দিবে, তখনই তার কাছে রিপোর্ট আসবে। যেমন আমাদের দেশে ইমিগ্রেশনে যাওয়ার সময় আটকা দেয় না যে আপনার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আছে, আপনি যেতে পারবেন না। আমরা কি এটা তালিকা জানি? সবাই প্রকাশ করে অমুক অমুক ব্যক্তি এই 5,000 জন, আপনারা বিদেশ যেতে পারবেন না। আপনি এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে হঠাৎ করে দেখবেন যে আপনার নাম তালিকা, কোন তালিকা আপনি নিজেও জানেন না, কার তালিকা আপনি নিজেও জানেন না। তো এইভাবে ওখানে ঘটনাটা ঘটেছে। ঘটনা ঘটার পরে ওই যে আমাদের যারা প্রোটোকলের দায়িত্ব ছিল, তাদের 2 ঘন্টার মধ্যে, মানে প্রথম আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে তো তাদের জানার কথা। প্রোটোকল যদি স্ট্রং হয় 15 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে জানার কথা, কারণ তারা তো ওয়েট করতেছে তাকে রিসিভ করার জন্য। এবং তাদের ভিতরে চ্যানেল আছে, চ্যানেলে জানার কথা। এবং আমাদের যে কূটনীতিকরা আছেন তারা অনেক ভিতরে যেতে পারেন, একেবারে কাছাকাছি পর্যন্ত যেতে পারেন, কথা বলতে পারেন, ইমিগ্রেশনের লোকদের সাথে কথা বলতে পারেন। তারা কী কথাবার্তা বলছেন এটা তো এখনও জানা যায়নি। এরপরে জাহিদ সাহেবকে যখন অ্যালাউ করা হলো, উনি তখন ঢুকলেন না এবং উনি কলম্বো হয়ে ঢাকায় ফিরে আসলেন। উনি এটা কেন করেছেন এটা ওনার ব্যাপার। উনি ভিতরে যেতেও পারতেন। এটা তো উনি নিশ্চয়ই বিরক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, হতাশা। আপনি যখন একটা দেশের দায়িত্ব, রাগ হয়েছেন, 2.5 থেকে 3 ঘন্টা ওনাকে রাগ, ক্ষোভ, দুঃখ, বেদনা, এগুলোর বাইরেও তো আপনাকে চিন্তা করতে হবে যে আপনি একটা দেশকে প্রতিনিধিত্ব করছেন। এখন এখানে কমিউনিকেশন গ্যাপ আছে এবং উনি নিশ্চয়ই জানেন, আমি ডাক্তার জাহিদ ইজ এ স্মার্ট গাই, উনি জানেন না যে ওনার চ্যানেল ইয়াতে নিষিদ্ধ ভারতে, ওনাকে ভারতে নিষেধাজ্ঞা তালিকার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, এসব উনি একেবারেই জানেন না। এটা আমি ভাবতে পারছি না, কারণ চ্যানেল নিষিদ্ধ এটা তো সবাই জানে, এটা পত্রপত্রিকাও আসছে। সুতরাং ওনার ব্যাপারে যে ভারতীয় মিডিয়াতে অথবা ভারতের যে নিরাপত্তা সম্পর্কিত যে বিষয়াবলী আছে সেখানে কোনো একটা খটকা থাকতে পারে, এই বিষয়টা ওনার জানা এবং এটা আগে থেকে করা হয়েছিল। আরেকটা জিনিস হলো যে বলা হচ্ছে, মানে আমি নিজেও কনফিউজ। নর্মালি যখন কেউ ভিজিটে যান, তিনি যেই হন, সেটা কিন্তু একটা জিও ইস্যু হতে হয়, গভর্নমেন্ট অর্ডার। সেটা কিন্তু উপদেষ্টা হলে ইস্যু হবে, মন্ত্রী হলে ইস্যু হবে, গভর্নমেন্ট অর্ডার সোজা। এইটা নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই, আমি যেতে চাই একটু শরীফুজ্জামান শরীফ, আপনি একটু বলবেন যে মানে এই ধরনের ঘটনা, এটা অনাকাঙ্ক্ষিত, এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অনাকাঙ্ক্ষিত বা দুর্ভাগ্যজনক, তারপরেও এই ঘটনায় কি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, শহীদ ভাইকে শুভেচ্ছা। তিনি অনেকগুলো কথা বলেছেন। আমরা জাহিদকে অনেকদিন ধরে দেখি, জাহিদ গণতন্ত্রের কথা বলতেন, ভোটাধিকারের কথা বলতেন, এই ইস্যুগুলোতে সোচ্চার ছিলেন দেশের মধ্যে। আবার 5 আগস্টের পরে সেই জাহিদুর রহমানকে কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন, বট বাহিনী যাকে আমরা বলি, যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদের মধ্যে জাহিদ একজন। এর প্রধানতম কারণ হলো আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে যখন আপনার মিলবে না, তখন আপনি আমার যত পুরনো বন্ধুই হন না কেন, যত পুরনো সাথী হন না কেন, আপনার এখনকার অবস্থা বিবেচনা করে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আপনি খেয়াল করে দেখবেন, যারা জুলাইয়ের পক্ষের শক্তি বলে দাবি বলেন, এদের একজনকে, সালাউদ্দিন আহমেদ, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদের কথা, তার বক্তব্য পছন্দ হচ্ছে না। জুলকারনাইন শায়ের, আপনি তো অস্বীকার করবেন না যে গত বেশ কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় তার যে ভূমিকা, তার বিশ্বাসের জায়গা থেকে, ফাহাম আব্দুস সালাম, তারপর এই ধরনের যারা আছে, তাসনিম খলিল, এখন আপনি দেখবেন যে প্রত্যেকেই এই যে অ্যাক্টিভিস্ট যারা, সবাই কিন্তু একটা পক্ষের শত্রু। এবং গতকালকের এই ঘটনার পরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা অংশ
মনে মনে বেশ খুশি হয়েছে, দেখ বেটা তুই অপমানিত হয়েছিস। মানে এটা কেন আমি খুশি হব? এটা তো আমার দেশের বিষয়, এটার কারণটা হলো আমার দেশের বিষয়টা। আমরা আসলে দেশের কথা তো বিবেচনা করি না, আমি বিবেচনা করি হচ্ছে আমার রাজনীতিটা কতটা। আচ্ছা, এবং যেহেতু 5 আগস্টের পরে জাহিদ অনেকের শত্রু হয়েছে, সুতরাং শত্রু যদি কোনো একটা জায়গায় হোঁচট খায় তাহলে স্বাভাবিকভাবে খুশি হব, এবং সেই খুশিটা আপনি দেখতে পাচ্ছেন। আমি কতগুলো জায়গায় মনে করিয়ে দিই আপনাকে যে এই ব্যাপারটা সারা পৃথিবীতে কম বেশি ঘটে থাকে। আমরা কিন্তু দেখেছি যে শাহরুখ খানকে আমেরিকার ঝামেলা পড়েছিলেন তিনি, তাই না? তার কাপড় চোপড় জামা প্যান্ট খুলে তাকে তল্লাশি, এটা নিয়ে কিন্তু সিনেমাও হয়েছে। আবার নরেন্দ্র মোদী শাহরুখ কিন্তু আমেরিকায় প্রবেশ তার বন্ধ ছিল, বিশেষ করে হচ্ছে গুজরাটের হত্যাকাণ্ডের পর। আবার পরে সেই নরেন্দ্র মোদীকে কিন্তু তারা আবার রিসিভ করেছে। আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি শহীদ ভাই যেটা বললেন যে ডাক্তার জাহিদুর রহমান তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে তালিকাভুক্ত করা হয়েছিল সেই তালিকা ধরেই এই ব্যবস্থাটা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। যদিও গত 2 বছর তাদের সাথে আমাদের কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে নানা কারণে। তাদের কতগুলো খাসলত, কতগুলো আচরণ, যে আচরণগুলো আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। রাজনৈতিক পট পরিবর্তনকে তারা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে। সাম্প্রতিক সময়ে এই যে পুশিন, এই যে ব্যাপারগুলো ঘটছে, স্বাভাবিকভাবে একটা মিষ্টি মধুর না, মানে না রয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছিল সম্পর্ক উন্নয়নের জন্য, এবং বাংলাদেশও কোনো কোনো জায়গায় তার মনের মধ্যে দুঃখ বেদনা এগুলো ভুলে গিয়ে একটা সম্পর্কের হাত যেটা বাড়িয়ে দিয়েছিল, সেটা আবার হোঁচট খেলো এর ভেতর থেকে। এটি হচ্ছে আমার অবজারভেশন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে জাহিদ ভাই তিনি কি ভুল করেছেন? তিনি যদি ভুল নাও করে থাকেন তাহলে আমি মনে করি যে সেখানকার যে আমাদের দূতাবাসের যারা কর্মকর্তা আছেন তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আপনার মনে আছে আসিফ নজরুল দায়িত্ব পালন করা অবস্থায়, উপদেষ্টা থাকা অবস্থায় দেশের বাইরে কোথায় যেন ইউরোপের কোনো একটা দেশে গিয়ে, সম্ভবত সুইজারল্যান্ডে, বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েছিলেন। এবং তখন কিন্তু এই বিষয়টা আলোচনা এসেছিল যে সেখানকার আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা কি করলেন, ঠিক একই ঘটনাটা এই জায়গায়ও প্রশ্নটা তোলা যায়। এই যে 2-2.5 ঘন্টা স্বাভাবিকভাবে যে আপনি বলা হচ্ছে যে চিঠি দেওয়া হয়েছে, তো কতগুলো জায়গায় শুধু চিঠি দিয়েই দায়িত্ব পালন আর শেষ করা যায় না। আপনার মনে আছে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কূটনৈতিক চ্যানেলে তার এই আসার ব্যাপারটা চিঠি দিয়ে জানানো হয়েছে, টেলিফোনে বোধহয় কথা হয়েছে। কখনো কখনো কেবল জানানোর ভেতর থেকে আমি যেটা ধারণা যে শুধু অনেক ক্ষেত্রে জানালেই আপনার দায়িত্বটা শেষ হয়ে যায় না, যেহেতু তার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের একটা বিশেষ বিবেচনা রয়েছে। তারা তাকে এক ধরনের তাদের শত্রুপক্ষের মানুষ হিসেবে বিবেচনা করে এবং চিহ্নিত করেছে। কিন্তু তিনি যে বাংলাদেশের এখন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন, এটা তাদের কাছে এই তথ্যটা নাও থাকতে পারে। আমরা কিন্তু ভারতের অনেকের খবর আমরা জানি না। আবার তালিকার ক্ষেত্রে শহীদ ভাই যেটি বললেন, আমি আপনাকে মনে করিয়ে দিই, আওয়ামী লীগের সময় একটা রাজাকারের তালিকা হয়েছিল, মনে আছে? সেই তালিকার মধ্যে গোলাম আরিফ টিপু, যে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী, তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ এই যে কাজগুলো হয়, এই কাজগুলো কেবল একজনের প্রতি দায়িত্বটা দিয়ে আপনার কাজটা শেষ হয়ে যায় না, আপনার দায়িত্বটা শেষ হয়ে যায় না। নিয়মিত এটিকে অবজার্ভ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। আচ্ছা, সম্ভবত আমার যেটা ধারণা যে এই জায়গাটায় বাংলাদেশি দূতাবাস তারা যথাযথ দায়িত্বটা পালন করেনি। আর ওই যে জাহিদ সাহেব কেন এখনো কূটনীতি পাসপোর্ট করেননি, এটি অবশ্যই একটি প্রশ্ন। আপনার মনে থাকার কথা 96 সালে সেই সময়ের যোগাযোগ প্রতিমন্ত্রী আবুল হোসেন তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তখন তিনি প্রতিমন্ত্রী থাকার পরেও তিনি ওই যে সবুজ পাসপোর্ট ব্যবহার করেছিলেন, এবং সেটি নিয়ে একটা বিতর্ক হওয়ার পরে একটা পর্যায়ে তিনি কিন্তু মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি জানি না এখন এটির মানে প্রভাব প্রতিক্রিয়া কতদূর যাবে, তবে আপনি যে প্রশ্নটি করেছেন, স্বাভাবিকভাবে আমরা আমাদের মর্যাদা, আমাদের সম্মান, বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে
ওই মর্যাদাটাকে অক্ষুণ্ণ রেখে আমরা প্রতিবেশীদের সাথে তাদের কতগুলো খারাপ আচরণ, তাদের কতগুলো ইত্রামি ফাত্রামি, এই শব্দটা আমি ব্যবহার করব, এরপরেও আমরা যে একটা সম্পর্ক উন্নয়ন করার জন্য যে যাত্রাটা শুরু করেছিলাম, সম্ভবত সেখানে একটা সন্দেহ, অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেল। ধরেন এই যে সফর বা উনি যেখানে যাবেন, ইন্ডিয়াতে যাবেন একটা সম্মেলনে অংশ নিতে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের সম্মেলন, তো সেইখানে যাওয়ার আগে তো বাংলাদেশ সরকার থেকে একটা চিঠি ইস্যু করার কথা, যেটাকে আপনারা বলেন জিও, গভর্নমেন্ট সরকারি আদেশ আর কি। সেই চিঠি তো আপনার হযরত শাহজালাল বিমানবন্দরে দেখাতে হয়, এরকম কিনা প্রসেসটা? ফলে এই চিঠি নিশ্চয়ই তার আগে ভারতে পৌঁছে গেছে। সব মিলিয়ে তো এই ঘটনা তো হওয়ার কথা না। মানে এই চিঠিটার ব্যাপারটা আসলে আমি ঠিক নিশ্চিত না যে এটা কিভাবে কি হয়। এটা তথ্য দেওয়ার জন্য বলতে পারি যে ধরেন কেউ যদি যান, হ্যাঁ, জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাবভ, তাদের তো প্রধানমন্ত্রীর অনুমোদন লাগবে। জয়েন্ট সেক্রেটারি নিচে যারা আছেন তাদের হয়তো সচিবের এবং মন্ত্রীর অনুমোদন লাগবে। আচ্ছা। এবং এটা যদি বাংলাদেশের একজন পিয়ন, চাপরাশি, চৌকিদার, সেও যদি যেতে চায় দেশের বাইরে, তাহলে কিন্তু তার একটা সরকারি আদেশ লাগবে। এবং এটা অনুমোদন যে কর্তৃপক্ষ, মানে এক একজনের জন্য এক এক লেভেলের জন্য কর্তৃপক্ষ আছে, তো সেখানে এই অনুমোদনটা লাগবে। তো জয়েন্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাবভ মন্ত্রী পর্যন্ত কর্তৃপক্ষ হলো মাননীয় প্রধানমন্ত্রী। তার কাছে সামারি যেতে হবে, সামারি অনুমোদন হবে, এরপরে একটা গভর্নমেন্ট অর্ডার ইস্যু হবে। অর্ডারটা ইস্যু হবে অনেক কারণে। একটা হলো সকলকে জানানো, আচ্ছা, যে তিনি মিস্টার এক্স অমুক ইয়াতে এতদিনের জন্য বাইরে যাচ্ছেন এই কাজের জন্য, তিনি আবার ফেরত আসবেন এতদিনে। তো সেটা আপনার বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যাবে, বিভিন্ন মন্ত্রণালয়ে যাবে, মানে কনসার্ন, এবং বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির কাছে যাবে, পুলিশ হেডকোয়ার্টারে যাবে, তো এবং তারপরে বিমানবন্দরে যাবে, ইমিগ্রেশনের কাছে যাবে। আমাদের কিন্তু ইমিগ্রেশন আর কূটনীতিকে দেখতে হবে, দুটো কিন্তু আলাদা বিভাগ। কূটনীতিকরা ইমিগ্রেশন ডিল করে না, ইমিগ্রেশন ডিল করে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, হোম মিনিস্ট্রির আন্ডারে। আর কূটনীতিকরা হলো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। ভারতেও তাই, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মানে কূটনীতিকরা ভারতের যে ইমিগ্রেশন আছে তার উপরে তাদের কোনো প্রভাব নেই। আমেরিকারও তাই, এখানকার যে অ্যাম্বাসেডর আছে, আমেরিকান অ্যাম্বাসেডর, তিনি কিন্তু কোনো ভিসার ব্যাপারে ডিসিশন দিতে পারেন না। ভিতরে ভিতরে কি আছে না, ফর্মালি হি ক্যানট ইন্টারভেন বা ইন্টারফেয়ার। তো এই অবস্থায় ধরেন আপনার একটা জিও ইস্যু হয় এবং জিওটা সবখানে চলে যায় সুবিধার জন্য। আমি ধরে নিতে পারি যে বাংলাদেশে একটা জিও ইস্যু হয়েছে আর আমার জিও, আপনার পার্সোনাল কপিও থাকবে। তো সুবিধার জন্য প্রত্যেকে কিন্তু তার পার্সোনাল কপি সাথে রাখে। কাছে মানে আপনার পাসপোর্টের সাথে। আপনার পাসপোর্টে কী কী রাখবেন? আপনার পাসপোর্ট থাকবে, আপনার ভিসা আছে কিনা সেটা থাকবে, আপনার টিকিট, বোর্ডিং পাস অ্যান্ড দ্যাট জিও। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাকে নিয়ে ভ্রমণ করতে হবে এবং এটা সবসময় থাকবে। এবং যে কোনো জায়গায় আপনি যেখানে যাচ্ছেন সেখানেও কিন্তু এটা দেখানোর প্রয়োজন হতে পারে যে আপনি কেন আসছেন, আপনার সরকারের অনুমতিটা আছে। আমি ঠিক জানি না শহীদ ভাই, ডাক্তার জাহিদুর রহমানের কাছে ওই চিঠি ছিল কিনা এখন পর্যন্ত। আপনাদের যে তথ্য, মানে এইটাই তো বাংলাদেশের অসুবিধা হলো যে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে এখন আমাদেরকে বিভিন্ন তথ্যের উপর নির্ভর করতে হচ্ছে। ডাক্তার জাহিদ তো আমাদেরকে কিছু জানার নেই, সরকারও তো তাদের মতো তাদের বক্তব্য, এটা একটা সেন্সিটিভ ইস্যু। তারা পররাষ্ট্র দপ্তরে অ্যাম্বাসেডরকে ডেকে পাঠিয়েছেন, তারা কি বলবেন কালকে বোঝা যাবে। তো এখন ওনার কাছে ছিল কি না এটা তো আমরা জানি না, বাট যে ওই যে বটম লাইনে যেটা আছে, ইন বিটুইন লাইনসে একটা জিনিস হলো যে এইটা কূটনৈতিক চ্যানেলে জানানো হয়েছিল। ভাই, কূটনীতিক চ্যানেলে জানানো আর সরকারি আদেশ তো এক না। নোট ভার্বাল যেমন একটা কূটনৈতিক চ্যানেল, আমাদের জন্য ধরেন এই সব ক্ষেত্রে যদি বিদেশ ভ্রমণ হয় তখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট অ্যাম্বাসির কাছে যে কোনো দেশের ভিসার জন্য, তারা সাধারণ মানুষ তো ভিসার জন্য লাইনে দাঁড়াবে, তারা জমা দিবে, এসব করবে। তো যেহেতু প্রোটোকলের মধ্য দিয়ে যায়, টপ লেভেল যারা আছেন, আপনি যে ভিআইপি বলতেছেন, এটা একটা গালির মতো শোনায় আসলে, মানে যারা উচ্চ পর্যায়ে কাজ করেন তাদেরকে একটা সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্র এটা আমাদের পররাষ্ট্র দপ্তর একটা নোট ভার্বাল ইস্যু করে যে ঠিক আছে, অ্যাম্বাসেডারের কাছে নোট ভার্বাল যে আমাদের এই গ্রুপ বা এই ব্যক্তি, এই ইনারের কাজ, এই হলো ইনার পরিচয়, তার এই কাজে সে আপনার দেশে যাবে। আপনার দেশে মানে এটা ভারত বলে কথা না, ভারত, ইংল্যান্ড, জাপান, আমেরিকা যেখানে হোক, সেখানে একটা নোট ভার্বাল ইস্যু করে তাকে একটা ভিসা দেওয়ার ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করছে। যদি তাকে ভিসা দেওয়া হয় আমরা খুব খুশি হব। মানে এই টাইপের একটা নোট ভার্বাল একটা রীতি আছে, মানে একটা ফরম্যাট আছে। ফরম্যাটে আমি গেলাম না, কারণ সাধারণ মানুষ তো ফরম্যাট বুঝবেন বা আমরা সবাই বুঝবো না। সুতরাং আপনি একটা চিঠি ইস্যু করতে পারেন। এখন উনারটা কি নোট ভার্বাল ছিল কি না
কারণ নোট ভার্বালের তো দরকার নেই, বিকজ উনি সার্ক স্টিকার, এই যে আরেকটা জায়গা আছে। ও ভালো কথা, সেটা ওনার পাস সার্ক স্টিকার নিয়ে সার্কের যাচ্ছেন। স্টিকার ছিল। হ্যাঁ, সার্ক আচ্ছা, স্টিকার। শহীদ ভাই, ধরুন সার্কের যে স্টিকার ছিল, তার মানে উনি হচ্ছে যে উনি নিশ্চয়ই কোনো এক্সপার্টিস, কোনো উনার স্ব কাজে উনি প্রতিষ্ঠিত বা উনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এইটা তো মিন করে। তো ওইটাও কি তারা ভারতের যে ইমিগ্রেশনের যে কর্মকর্তারা, তারা কি ওই জিনিসটা একটু ক্রস চেক করবে না বা দেখবে না যে নিশ্চয়ই এই লোকটার সার্কের স্টিকার লাগানো আছে হ্যাঁ, পাসপোর্ট? যখন আপনার সার্ক স্টিকার থাকে পাসপোর্টে, এবং পাসপোর্টে আপনার পরিচয়টা প্রকাশিত থাকে না। ডাক্তার জাহিদের পাসপোর্ট হলো যে সার্ক স্টিকার, এবং ডাক্তার জাহিদ তার প্রফেশন ওখানে কি আছে এটা আমরা উনি তো জানি না। গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা তো মিন করে না। সার্ক স্টিকার কেন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়? আপনি তো যে কোনো সাংবাদিকেরও সার্ক স্টিকার আছে। আপনি সার্ক স্টিকার তাদেরকে দেওয়া হয় যে যারা সার্ক কান্ট্রিজের মধ্যে সংবাদপত্রের যে জার্নালিস্টরা আছে, তারা যদি যেতে চায় তাদেরকে সার্ক স্টিকার দেওয়া হয়, এবং অফিসিয়ালি অনেককে দেওয়া হয়। আচ্ছা, সার্ক স্টিকার এটা গভর্নমেন্ট লেভেলেও দেওয়া হয়। সুতরাং একটা সার্ক স্টিকার মানে এই নয় যে আপনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার পাসপোর্ট শো করবে। আমার লাল পাসপোর্ট মানে হচ্ছে আমি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। সুতরাং তার বাইরে সবুজ পাসপোর্ট মানে আপনি রামশ্যাম যদু মধু যাই হন, সেটার নাম যাই হোক, আপনি তখন সবুজ পাসপোর্ট। অ্যান্ড দেন তার সমস্যাটা হলো যে তার ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা আছে। দেন তার সমস্যা হলো যে তাকে একটা সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য রাখা হয়েছে, মানে তার সামনে একটা পর্দা ঝুলানো আছে। এবং যে ইমিগ্রেশন অফিসার কাজ করতেছে, সেই ইমিগ্রেশন অফিসার তো ভাই কারো দেখে, আপনাকে দেখলেই তো চিনবে না। আপনার চেহারা দেখলে কি চিনে যাবে যে অমুক, উনিকে খুবই, এবং না চিনলেও তো সে করতে পারবে না। প্রথম কথা চিনবে না, চিনবে না। আমরা চলেন, আমরা ভারতের যে এই যে 40-50 জন মন্ত্রী আছে, আর ভারতের অতগুলো রাজ্য আছে, রাজ্যের যে মুখ্যমন্ত্রী, আমরা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের ইমিগ্রেশন অফিসার চিনে? সে যদি এরকম একটা পাসপোর্ট নিয়ে আসে, তাকে ইমিগ্রেশন অফিসার কীভাবে ট্রিট করবে? নর্মালি একজন প্যাসেঞ্জার হিসেবে ট্রিট করবে। আপনি তার দেশে গেছেন, ট্রিট করবে। এবং ইমিগ্রেশন অফিসার চিনতে পারলে তো ওই যে ট্রিটমেন্টটা হবে আপনার ডকুমেন্টের ভিত্তিতে, তাই না? ওই যে শাহরুখ খানের পৃথিবীর কোটি কোটি লোক চিনে, কিন্তু ওই ইমিগ্রেশন অফিসারের কোনো ঠেকা পায়নি, উনি চিনেও না হয়তো। বাট শাহরুখ খানকে মনে করছে যে তার আপনার পুরো সার্চ করতে হবে, তাকে ঠেকায় রাখতে হবে, তাকে এই সব বিষয়ে আলোচনা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। আমরা একটা আলোচনা, এইরকম তো আমি সেক্রেটারি হিসেবে সম্মুখীন হয়েছি আমেরিকান ইমিগ্রেশনে। আমার গ্রুপের আমাদের যে আমার নিচের অফিসার, আমার ডেপুটি সেক্রেটারি, তারপরে ইঞ্জিনিয়ার, সবাই বাইরে হয়ে চলে গেছে। দেখা গেলো আমার যে ইমিগ্রেশন অফিসার, সে অনেকক্ষণ ধরে আমার হাতের আঙ্গুলের ছাপ মিলে না। ইট টুক অ্যাবাউট 20 মিনিটস, এবং আমি ধৈর্য ধরে দাঁড়ায় আছি। সে আমাকে এটা জিজ্ঞেস করে, ওটা জিজ্ঞেস করে, আমাকে উত্তর দিতে। ওদিকে আমার প্রোটোকলের লোকজন দাঁড়ায় হা করে তাকায় আছে, আমাদের লোকেরা অপেক্ষা করতেছে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। 20-25 মিনিটস পরে একজন বৃদ্ধ মানুষ ছিল, সে তারপরে কিভাবে মিলল, তখন সে বললো ওকে, নাও ইউ আর গুড টু পাস করে আমাকে দিয়ে দিল। তো আমি কি ওখানে রেগে মেগে তার সাথে কথা বলবো, এই আমার লাল পাসপোর্ট, আমার এই ভিসা আছে, সব কিছু আছে, অমুক তমুক, হ্যান ত্যান, তুমি আমাকে কেন দেরি করছো? তার কাজ হলো তো আমার হাতের আঙ্গুলের 10 আঙ্গুলের ছাপ মিলাইতে হবে। যতক্ষণ পর্যন্ত ছাপ মিলে নাই বা মিলাতে পারেনি, বা তার কম্পিউটার, আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তার দাঁড়িয়ে থাকতে হয়, তাই না? আপনি একটু বলেন যে এই যে ধরেন শেষ পর্যন্ত তো ডাক্তার জাহিদুর রহমানকে অনুমতি দিয়েছে তারা, তিনি হয়তো যাননি, না যাওয়াটাই স্বাভাবিক, কারণ যে আচরণ করা হয়েছে তার সাথে। এখন যদি মানে এই যে ভুল বোঝাবুঝি হলো শেষ পর্যন্ত, সেটার একটা সেই সংকট নিরসনের জন্য দুই দেশ এখন মানে ঠিক কী ব্যবস্থা নিতে পারে দুই দেশের পক্ষ থেকে? তার সাথে একটু যুক্ত করি, গত কয়েকদিন আগে বেশ প্রশংসার কতগুলো নিউজ আমরা দেখেছিলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র কোথায় যেন মশা মারা শিখতে বিদেশে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে ফাইল গেছে, প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো একটা নালার পাশে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকলে মশা মারা শেখা যায়। তারপরে রাজশাহীর সিটি মেয়র, তিনি কোথায় লাইট জ্বালানো শেখার জন্য বিদেশে যাবেন, প্রধানমন্ত্রী বলেছেন যে না, এটার দরকার নাই, আপনি ইঞ্জিনিয়ারদেরকে পাঠানো। অর্থাৎ এই যে দায়িত্বশীল কর্মকর্তারা যখন বাইরে যান, তার একটা অনুমতি নিতে হয়। এই জায়গাটায় সে অনুমতির কাগজটা নিয়ে প্রশ্ন উঠছে। আমি পুরো ব্যাপারটা দেখি যে এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে কতগুলো প্রসিডিওর মেনটেন করা, আর একটা হচ্ছে পপুলিস্ট অ্যাপ্রোচ। আমি জনপ্রিয় হব, আমি জনপ্রিয় হচ্ছি, আপনি ঢোকার অনুমতি দিয়েছেন, কিন্তু আমি মাথা নত করি না, আমি চলে এসেছি। তো কখনো কখনো যারা দায়িত্বে থাকেন, তাদেরকে বিনয়টা এক ধরনের বড় প্রতিবাদ হয়ে দাঁড়ায়, এবং এই যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হলো, স্বাভাবিকভাবে আমার যতটুকু ধারণা, এটা
এক ধরনের সম্পর্কের উপরে প্রভাব পড়বে। সরকারের পক্ষ থেকেও কিন্তু একটা ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার অভিপ্রায় বিভিন্ন সময় আপনি যদি ওই জায়গায় থাকতেন, ধরুন আপনি যদি ওই জায়গায় থাকতেন, ডাক্তার জাহিদুর রহমানের জায়গায় আপনি থাকতেন, আপনার সাথে এটাই করা হতো, আপনি নিশ্চয়ই বিরক্ত হতেন। তারপরে কি করতেন? অবশ্যই বিরক্ত হতাম। একই সঙ্গে আমি যদি এটি নিয়ে পলিটিক্স করতে চাইতাম তাহলে এটি করতাম। আর আমি যদি মনে করতাম যে এই যে আচরণটার প্রতিবাদ করার জন্য আমার অনেক পথ আছে, আমি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতাম এবং হয়তো সেখানেই প্রতিবাদটা জানাতাম, অথবা ফিরে এসে এই বিষয়টি তাদের কাছে তুলতাম। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি, ভারতীয় সরকার বা ভারতীয় ইমিগ্রেশন তারা ইউটিউবার জাহিদুর রহমানকে ঢুকতে দেয়নি। তিনি যে পরিচয় নিয়ে গেছেন সেই পরিচয়টা ওই পরিচয় এক। দ্বিতীয়ত, আপনার কাছে মনে হয় না যদি ওনার সাথে ইচ্ছে করে কি এরকম করতে পারে? না, কারণ হয়তো জেনেছেন খলিলুর রহমান অনুষ্ঠানে এসেছেন, কারণ খলিলুর রহমান কিন্তু এর আগে তিনি ভারত সফর করে এসেছেন। সুতরাং সরকারের সাথে ওই যেটা বললাম যে বরফ গলানোর জন্য একটা উদ্যোগ দুপক্ষের ভেতর থেকে ছিল। আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা কথায় কথায় শুভেন্দুর কথা বলি না, ওপারের শুভেন্দু, যার মধ্যে ঘৃণা, যার মধ্যে দম্ভ, অহমিকা, এগুলো সবই আছে। ওপার যেমন শুভেন্দু অধিকারী আছে, এপারেও শুভেন্দু সাহেবরা আছেন। তারা চান যে তাদের মধ্যে একটা অভিন্ন সম্পর্ক আছে। তুমি ওপারে এই উন্মাদনা সৃষ্টি করবা, ঘৃণা ছড়িয়ে দিবা, এর ভেতর থেকে এটিকে তুমি পলিটিক্যালি ক্যাপিটালাইজ করবা, আমিও এখানে এই বিষয়গুলোকে নিয়ে আমিও পলিটিক্যালি এটাকে ক্যাপিটালাইজ করব। এই প্রবণতা সবার মধ্যে আছে। আর এর ভেতর থেকে সরকার যখন দায়িত্ব পালন করে, তখন তাকে চিন্তা করতে হয় যে আমি আমার যে বেসিক কাজটা, নানা জায়গার থেকে নানা ধরনের উস্কানি থাকতে পারে, অপপ্রচার থাকতে পারে, নানা ধরনের খারাপ প্রবণতা থাকতে পারে, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে প্রপারলি যাতে আমার যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করব। আপনি খেয়াল করবেন যে গত 2-3 মাস আমাদের যিনি প্রধানমন্ত্রী, তিনি অনেক ধরনের রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্যের তিনি কিন্তু জবাব দেন না। এটি নিয়ে কিন্তু অনেকে প্রশংসা করছেন, তিনি জবাব দেন না, এটা একটা নামও নেন না। এটা একটা কৌশল যে তার যে দায়িত্ব বা তিনি যেটি করতে চান সেখান থেকে রাস্তাটা যাতে অন্য রাস্তায় কেউ নিয়ে যেতে না পারে, যে চেষ্টাটা থাকে, হয়তো কখনো বন্ধু হয়েও চেষ্টা করে যে তাকে একটু ডাইভার্ট করে নিয়ে যাওয়া, তাতে স্বাভাবিক কাজটা ব্যাহত হয়। তিনি হয়তো অনুধাবন করে একেবারে তার পথ ধরে অগ্রসর হচ্ছেন। সেটাকে বাধাগ্রস্ত করার জন্য ওই যে কখনো শত্রুর বেশে, কখনো বন্ধুর বেশে নানাজন নানাভাবে চেষ্টা করে। তবে আমরা যেটা চাইবো, ওই যেটা বললাম যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে আমার যে মর্যাদা, সেগুলোকে অক্ষুণ্ণ রেখে আমরা আমাদের সাথে যদি অসম্মানজনক আচরণ, অসৌজন্যমূলক আচরণ, এটিকে আমরা খেয়াল রাখবো। আর এই জায়গাটায় সব থেকে বড় দায়িত্ব আমি মনে করি যে আমাদের যে সেখানকার সরকারি কর্মকর্তা যারা আছেন, তারা সম্ভবত প্রপারলি তাদের দায়িত্বটা পালন করেননি। আবু আল মোহাম্মদ শহীদ খান, আপনি একটু এই জায়গাটা একটু কথা বলি। আমরা তো ডাক্তার জাহিদুর রহমান সম্পর্কে অনেক কথা বললাম, যে বিষয়গুলো কি ছিল বোঝার চেষ্টা করলাম। একটি ঘটনা আজকে একদম গণমাধ্যম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, পত্রপত্রিকা, টেলিভিশন, সবখানে একটি ঘটনা, সেটা হচ্ছে পুলিশের সাবেক আইজিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বেনজির আহমেদকে দুবাইয়ে আটক করা হয়েছে। হ্যাঁ, তো খবরটা ব্যাপক এবং আমরা প্রত্যেকটা টেলিভিশন খবরটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। আবার গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি যে ওনাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে। ওই আলোচনা যেতেছেন, ওটা পরে, মানে ওনাকে যে অ্যারেস্ট করলো বা ওনাকে ধরে নিয়ে গেলো জিজ্ঞাসাবাদ, তো এখন ধরেন উনাকে ফিরানোর প্রক্রিয়াটা কি হতে পারে? উনি তো এখানে ওনার বিরুদ্ধে সম্ভবত 8 থেকে 10টি মামলা রয়েছে, দুদকেই বোধহয় 6টি মামলা আছে, এগুলো চলমান রয়েছে এবং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন সে যে সমস্ত অপরাধ করেছে, মানে এমন কোনো অপরাধ যদি না করেছেন, ফলে বোঝা যাচ্ছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন ওনাকে কিভাবে ফিরানোর প্রক্রিয়াটা কি হতে পারে? কারণ আমাদের সাথে দুবাই সরকারের ওই প্রত্যর্পণ চুক্তি নেই। না, আমাদের প্রত্যর্পণ চুক্তি একটা খুব ইম্পর্টেন্ট, এবং প্রত্যর্পণ চুক্তি থাকলেই যে ফিরিয়ে আনা যাবে এটারও কোনো নিশ্চয়তা নেই। আছে কিন্তু ফিরিয়ে আনা যায়নি। কেন, ভারতের সাথে তো আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। তা আমরা যাদেরকে ফিরিয়ে আনতে চাচ্ছি তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছি। আমরা তো চিঠির পর চিঠি, মানে পত্র লিখেই যাচ্ছি, তাই না? 15, 20টা, 30টা মনে হয় ইতিমধ্যে লেখা হয়ে গেছে।
তো প্রত্যর্পণ চুক্তি থাকলেই আনা যাবে বা প্রত্যর্পণ চুক্তি না থাকলে আনা যাবে না, বিষয়টা এরকম না। দুবাইয়ের 2-3টা জিনিস আছে, 2-3টে ঘটনা আমরা যদি আলোচনা করি তাহলে হয়তো আমরা একটু ক্লিয়ার হতে পারবো। যে সেখানে এই যে আরাফ খান নামে একজন আছে, তার নাম বোধহয় রবিউল বাই টাইপের কিছু একটা, মানে আমি স্বর্ণ ব্যবসায়ী আর কি, আমরা বিশাল স্বর্ণ ব্যবসায়ী বলা হবে না, $1 মিলিয়ন ব্যবসায়ী আর কি আচ্ছা। সেখানে থাকেন। এবং তার বিরুদ্ধে অভিযোগ হলো এখানে একজন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাউকে হত্যা করার অভিযোগ। তারা মামলা আসামি। এটা মামলা আসামি, তার বোধহয় রায়ও হয়ে গেছে, বিচারও হয়ে গেছে, এবং তারটা রেড নোটিশ আছে, ওই ইন্টারপোল রেড নোটিশ। এবং এইটা নিয়ে এক লাইনে বলা যায় যে ইন্টারপোল রেড নোটিশ কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা না। আর ইন্টারপোল এমন কোনো পুলিশি সংস্থা না যে তারা কাউকে ধরে আপনাকে হাতে তুলে দেবে। ইন্টারপোল একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল পুলিশদের অর্গানাইজেশন। সেখানে তথ্য বিনিময় হয়, এক দেশ আরেক দেশের মানে ক্রিমিনালদের ব্যাপারে তথ্য বিনিময় করে, এবং সেই বিভিন্ন দেশকে জানানো হয় যে আপনার দেশে লোকেট করতে পারলে আপনি জানাবেন যে ওই দেশে আমার এরকম একজন লোক আছে, তার নাম এক্স, এবং তার নামে এই মামলা আছে, তিনি একজন ক্রিমিনাল। তো তখন যদি ওই দেশের পুলিশ তাকে অ্যাপ্রিহেন্ড করে, গ্রেপ্তার করে, তখন আপনি আলাপ আলোচনা করে তাকে আনতে যেতে পারেন। তো আরাফ খান আসেন, এই জিশান নামে আরেকজন ছিল, তাকেও আনা সম্ভব হয়নি। এই দুইটা ক্ষেত্রে দেখা গেছে যে এই দুজনের বাংলাদেশি পাসপোর্টই নেই। আরাফ খানেরটা তো মোটামুটি জানা গেছে তার একটা ভারতীয় পাসপোর্ট আছে, জিশানের বিষয়টা অত আমি ক্লিয়ারলি জানতে পারিনি, বাট তারও এরকম পাসপোর্ট, মানে পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। আচ্ছা, বাংলাদেশের নাগরিক না, তারা অস্বীকার করছে। আমি তো ভাই বাংলাদেশের নাগরিক না, আমি ওই নাম তো বদলেছে, আমি ওই রবিউলই না, রবিউল নামে অন্য একটা লোক আছে যারে বাংলাদেশ খুঁজতেছে, আই এম নট দ্যাট পারসন। সো আপনি প্রমাণ করতে পারছেন না। সুতরাং দুবাই কর্তৃপক্ষ বা আবুধাবি যে সরকার, তারা কিন্তু তাকে আমাদের দেশে ফেরত পাঠায় নাই। তো এই ক্ষেত্রে, এবং আবার ফেরত পাঠানোর ঘটনা আছে, নরসিংদীর উপজেলা চেয়ারম্যানকে হত্যা করেছিল, 3 জন আসামির বিরুদ্ধে ইন্টারপোল নোটিশ ছিল, তাদের মধ্যে একজনকে ওই দুবাইতে পাওয়া গেছে, এবং দুবাই থেকে তাদেরকে আমাদের পুলিশ যে তাকে নিয়ে আসছে। তো এগুলো আলাপ আলোচনার ভিত্তিতে হবে, এবং আলাপ আলোচনা এবং মামলা মোকদ্দমা, মানে 2-3টা ইস্যু আছে। একটা ইস্যু হলো যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নেগোসিয়েশন, আলাপ আলোচনা। ওই যে চুক্তি থাকলে তো এক ধরনের আলোচনা করতে সুবিধা হয়, ভাই তোমার সাথে আমার চুক্তি আছে, চুক্তির এই ধারা মোতাবেক তুমি প্রসিড করো। আরেকটা হলো যে আপনি ওইখানে, এটা আদালতে যাবে। এখন কি শুধু আলোচনা? এখন আলোচনা দিয়ে হবে না, আলোচনা হবে, তারপর আলোচনা তো আছেই। আচ্ছা, আপনি কত টপ লেভেল আলোচনা করতে পারবেন সেটা তো খুব ইম্পর্টেন্ট, কত টপ লেভেলে আলোচনা করতে পারবেন। কেন ওইখানে ওইসব দেশের তো সরকার কীরকম, সরকার কীভাবে চলে আমরা জানি, সুতরাং ওইটা তো আলোচনা করার দরকার নেই। ওখানকার সরকার প্রধান, আমরা তো জেনেছি ওনার বিরুদ্ধে যত ডকুমেন্টস আছে, উনি যে আসামি, মামলার আসামি, আদালতের কাগজপত্র দুবাইতে পাঠানো হয়েছে, তো এগুলো তো এই একদিনের মধ্যে পাঠিয়ে দিলেন। কিন্তু কালকে সালাউদ্দিন সাহেব যেটা বলছে 30 দিন সময় আছে, এর মধ্যে তারা সকল ডকুমেন্ট তৈরি করে পাঠাবে উইথ রিকোয়েস্ট। কেন আজকেই পাঠিয়ে দিয়েছে এরকম তথ্য আমার কাছে নাই, বাট পাঠাবে। আমাদের 30 দিন সময় আছে, 30 দিনের মধ্যে এটা পাঠাতে হবে। এর মধ্যে বেনজির সাহেব কি করতে পারে? উনি তো আদালতের কাছে যেতে পারে, ওই দুবাইয়ের আদালতে, মানে আবুধাবির সরকারের যে আদালত, সেই আদালতে উনি যেতে পারে। উনি বলবে যে, উনি ক্লেম করতে পারে আমি বাংলাদেশের নাগরিক না। কেন আমার কাছে একটা কোশ্চেন যে বেনজির সাহেবের পাসপোর্ট তো বাতিল করা হয়েছে, সুতরাং ওই পাসপোর্টে তো উনি আর ভিজিট, মানে কোথাও চলাফেরা করতে পারার কথা না। সুতরাং তিনি নিশ্চয়ই অন্য দেশের ট্রাভেল ডকুমেন্ট দিয়ে চলাফেরা করছেন। এবং 2-1টা খবরে বলা হয়েছে উনি পর্তুগালের পাসপোর্ট ছিল তার কাছে, দুবাইয়ের তার কাছে রেসিডেন্সি পারমিট আছে, এরকম 2-1টা পত্রিকার তথ্য আসছে। বাট আমাদের পক্ষে দেখলো যাচাই করা সম্ভব না, আপনারা হয়তো যাচাই করেননি এখন। তো সুতরাং এই যে আরাফ খানের তথ্যটা এই জন্য বললাম, সুতরাং বেনজির সাহেব যদি পর্তুগালের পাসপোর্ট পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, এবং উনি যদি এটা ব্যবহার করেন, তখন কিন্তু কোর্টে উনি বলবেন যে আমি কোনো বাংলাদেশের ওই যে বেনজির, ওই বেনজিরই না। এখন উনি কী নামে পাসপোর্ট নিচ্ছেন, সেখানে বেনজির আহমেদ আমরা না কি আছে, নজির আছে, এটা তো আমরা জানি না। সো ওইখানে কিন্তু একটা মামলা মোকদ্দমার বিষয় আছে, এবং এই মামলা শেষ করে এটা একটা বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এটা তাকে ফিরিয়ে আনাটা একটা বড় চ্যালেঞ্জ। ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা আমি ভাই, যেমনটা বললেন আবু আলম ভাই, যে তাকে ফিরে আনা আসলে বড় একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের আগে একটু বলি, উনি যখন অবসরে যান 2022 সালের পরে, তখন কিছুদিন পরে পত্রপত্রিকা কিন্তু ব্যাপক দুর্নীতি, অনিয়ম, গুম, শাপলা চত্বর হত্যাকাণ্ড, ব্যাপক পত্রপত্রিকায় খবর আসছিল, কিন্তু ওনার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল। সেগুলো আদালত কর্তৃক প্রমাণিত হবে কি হবে না, ইট ডিপেন্ডস অন আদালত, আমাদের বিষয় না। কিন্তু ওনাকে তো, উনি যেহেতু অপরাধ করেছেন বা অপরাধ এখনও হয়তো প্রমাণিত হয়নি, তো তাকে ফিরিয়ে আনা তো দরকার। তো আবু আলম ভাই যেটা বললেন, তাকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ হতে হবে কেন? আমি ধন্যবাদ। তার সম্পর্কে মানুষ মোটামুটি জানে। আমার দেখা মতে যত পুলিশের শীর্ষ কর্মকর্তা, 2-4 জনের সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, আমাদের অনেকেরই পরিচয় ছিল, জি, অনেকের সঙ্গে। আমি এদের
ভেতর থেকে কখনো কখনো যে ধরনের তাদের বিনয় দেখেছি, অনেক বড় জায়গায় থাকলে মানুষের মধ্যে বিনয়টা তৈরি হয়, কিন্তু যার কথা নিয়ে আলোচনা করছি তার মধ্যে এক ধরনের দম্ভ দেখতাম কথাবার্তার মধ্যে। এবং আমার ধারণা তিনি তার সময়ের সরকারের প্রধানমন্ত্রী ছাড়া আর কাউকে তিনি গুনতেন না, এই ধরনের একটা ভাব তার মধ্যে ছিল। তিনি এই রকমের হয়ে উঠেছিলেন কিভাবে? এর পেছনেও রাষ্ট্রের একটা সাপোর্ট ছিল। আমি যে অভিযোগগুলো আমরা শুনছি, ঢাকার পাশে তিনি একটা বালাখানা গড়ে তুলেছিলেন, বোট ক্লাব, মনে পড়ে তো? ঢাকার প্রাণকেন্দ্রে এই ধরনের একটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন উনি। এটিকে সরকারের কাছে জানা ছিল না? অবশ্যই ছিল। তিনি তার এলাকায় হিন্দুদের বাড়ি দখল করে, জমি থেকে তাদেরকে, দুর্বল মানুষকে উচ্ছেদ করে সেখানে কি সাবানা পার্ক নাকি একটা পার্ক গড়ে তুলেছিলেন। এই বিষয়গুলো এসেছিল। আবার তাকে বাইরে যাওয়ার ক্ষেত্রে সেই সময়ের সরকার সম্ভবত খুব একটা আপত্তি করেনি। গ্রিন সিগন্যাল ছাড়া ওই ধরনের অভিযোগের মাথায় থাকার পর তার চলে যাওয়াটা আমার ধারণা যে একটা সাপোর্ট ছিল, যে আপদ বিদায় হোক, এই ধরনের একটা প্রবণতা। এখন তিনি গ্রেপ্তার হওয়ার খবরে এক ধরনের উল্লাস আমরা দেখছি, যে ভিকটিম যে পরিবারগুলো ছিল, ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার আছে এখনো, তার নানা কাজের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার জেলায়, আমাদের গ্রামেই এক ভদ্রলোক, উনি বিএনপি রাজনীতি করেন, কালকে দেখলাম যে তার পায়ে, এটা আমি জানতাম আগেই, যে গুলির দাগ, এবং ওনার উপস্থিতিতে কোনো একটা সমাবেশে গুলি, সেই চিহ্ন। তো যাই হোক, অনেক ভিকটিম আছে। এখন তিনি গ্রেপ্তার হয়েছেন, এটি তার যে ধরনের দম্ভটা ছিল, সেই দম্ভের উপরে এক ধরনের কিন্তু আঘাত, যে তিনি সব কিছুর ঊর্ধ্বে বা এটা, কিন্তু তিনি যে অপরাধগুলো করেছেন এই দেশে, সুতরাং এই দেশের আইন অনুযায়ী তার বিচার হওয়া অথবা বিচারের মুখোমুখি করা। তবে আমাদের এখানে বিচারটা নির্ভর করে রাজার ইচ্ছার উপরে। আইনের শাসন বলতে আমরা যেটা বুঝি, আমাদের এখানে আইনের শাসন নাই, শাসকের আইন। যখন শাসক মনে করেছে আবু আলম শহীদ খানকে আমার জেলে পাঠাতে হবে, জেলে পাঠিয়ে দিয়েছে। যখন শাসক মনে করেছে যে শেখ বশিরউদ্দিন তিনি জুলাই হত্যা মামলার আসামি হওয়ার পরেও আমি তাকে মন্ত্রী করতে হবে, মন্ত্রী করেছে, মনে আছে তো? জি, মনে আছে। তার নাম তো তালিকায় ছিল। আবার ওই তালিকায় নাম আছে বলে আপনি মৃত্যু পথযাত্রী শাহরিয়ার কবির, তাকে কাজের লোককে পিটিয়ে মেরেছে এই অভিযোগ দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছেন, কারণ শাসকের আইন। এবং জুলাইয়ের যে প্রত্যাশাগুলো ছিল, আপনার খেয়াল আছে, বিচার, সংস্কার এবং নির্বাচন, তাই তো? সেই সময়ে আপনি প্রধানমন্ত্রীকে ধরলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে ধরলেন, কিন্তু সেই সময়ের পুলিশের যিনি প্রধান ছিলেন তাকে আপনি রাজসাক্ষী বানিয়ে লঘু দণ্ড দিলেন। কেন? তাকে সেভ করার জন্য। ধরলেন কাকে? ধরলেন হচ্ছে যাত্রাবাড়ি থানার কনস্টেবলকে। ধরলেন কাকে? ধরলেন হচ্ছে ওই লালবাগ থানার সাব ইন্সপেক্টরকে। অথচ যদি আপনি বিচারটা করতে চান তাহলে হুকুমের আসামি হিসাবে তো তাকেও ধরার কথা, ধরার কথা না? ধরার কথা। ধরলেন না কেন? নিশ্চয়ই কোনো একটা রাজনৈতিক ইকুয়েশনের জায়গা থেকে। এখন যার কথা আমরা বলছি, একদিকে আইনগত কতগুলো ব্যাপার আছে, ইন্টারন্যাশনাল কতগুলো আইনের ব্যাপার আছে, আবার রাজনৈতিক সদিচ্ছারও ব্যাপার আছে। আমাদের এখানে সদিচ্ছাগুলো অনেক সময় এটা ওঠার বিনিময়ে ওই যে ইচ্ছাটা, আপনি এখন দেখছেন না, গতকালকে রিপোর্ট বেরিয়েছে যে এই যে জুলাইয়ের ঘটনায় যে বিচার এবং কোটি টাকা ঘুষের যে অফার, আলাপ আলোচনা, এবং সেটি তদন্তের জন্য কমিটি হয়েছিল, 3 মাসেও সেই কমিটি কোনো রিপোর্ট দেয়নি। এরকম বহু কমিটি আছে, আমরা জেনেছি যে কমিটি হয়, কিন্তু কমিটি শেষ পর্যন্ত কোনো খবর থাকে না, কিছু জানায়ও না।